সারা দেশে পরিবহন ধর্মঘটে পরীক্ষার্থী সহ সাধারণ মানুষের চরম ভোগান্তি। পরীক্ষার জন্য আসছি, পরীক্ষা তো হয়নি। অনেক কষ্ট করে আসছি, 20 টাকার ভাড়া 200 টাকা দিয়ে আসছি। মধ্যবিত্ত ফ্যামিলি যারা পরীক্ষা দিতে আসবে তাদের তো এই ভাড়াটা মেনটেন করা সম্ভব না। সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান মন্ত্রীর। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানাভাবে অধিকার বঞ্চিত দেশবাসী, মন্তব্য আমির খসরুর। বললেন, লুটপাট করছে সরকার। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধীরা। লন্ডনে মুজিব অ্যান্ড ইন্টারাকশন বইয়ের প্রকাশন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় ভয়াবহ আগুনে 5 শ্রমিকের মৃত্যু, পুড়ে গেছে একটি বাজারও। শুভেচ্ছা এবং আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। রাজধানীতে বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি রাস্তায় নেমেছে, ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটছেন তারা। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া সমন্বয় না করে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে হঠকারী সিদ্ধান্ত বলছেন মালিক শ্রমিকরা। প্রতি লিটার ডিজেলের দাম 15 টাকা বৃদ্ধির পর গতকাল বিভাগীয় ও জেলার পরিবহন মালিক শ্রমিক সংগঠন আজ থেকে ধর্মঘটের ডাক দেয়। বাড়িতে যাচ্ছে, কিন্তু এরকম তো আমরা তো জানি না, জানলি তো আর বাসায় বাড়াইতাম না। পরীক্ষার জন্য আসছি, পরীক্ষা তো হয়নি। ওইদিকে টাকা নষ্ট হয়েছে, আবার এদিকে যাওয়ার সময় তো গাড়ি পাই না। প্রয়োজনে হেঁটে যাব, সমস্যা নাই। টাঙ্গাইলে পড়াশোনা করি, ওখানেই থাকি, তো ওখানে এখন যাওয়ার জন্য আসলাম, কিন্তু এখন আসার পরে দেখতেছি ধর্মঘট। সরকার এবং পরিবহন সেক্টরের বড় নেতা যারা, তাদের সাথে সমন্বয় করাটা উচিত। আমার মেয়ে অসুস্থ, তাই যাচ্ছিলাম, বুঝছেন। কিসে আর যাবো তাহলে? আর আমরা তো শ্রমিক, আমরা তো কোনো ধর্মঘটে রাখতে, মালিকরা গাড়ি চালায় না বিধায় আমরা নিয়ে যেতে পারি না। মালিকরা গাড়ি যদি চালায় তাহলে আমরা চালাম। এদিকে বাস বন্ধ থাকায় রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা। সকাল থেকে ইডেন ও ঢাকা কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারা জানান, কেন্দ্রে আসতে ভোগান্তিতে পড়েছেন। পরীক্ষার পর বাড়ি ফেরার পথে পড়েন চরম বিপাকে। এছাড়া সারাদিন বেশ কয়েকটি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে পরীক্ষার্থীরা ঢাকায় এলেও কেন্দ্রে পৌঁছানো ও শেষে বাড়ি ফেরা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। রীতিমতো আমাদের একটা হয়রানির মধ্যে আমরা সবাই পড়ে গেছি, যেহেতু অনেক মধ্যবিত্ত ফ্যামিলি যারা পরীক্ষা দিতে আসবে তাদের তো এই ভাড়াটা মেনটেন করা সম্ভব না। বাসায় কিভাবে যাব জানি না, কিন্তু অনেক কষ্ট করে আসছি, 20 টাকার ভাড়া 200 টাকা দিয়ে আসছি। কালকে যদি আমাদেরকে নোটিশ দিতে যে পরীক্ষাটা হবে না, তাহলে আমরা এত কষ্ট করে এখানে আসতে হইতো না আমাদের। এখন নোটিশ আমরা পাইনি যে পরীক্ষাটা হবে কিনা। দুর্ভোগের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজধানী যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, কেমন দেখছেন সড়কের অবস্থা? সাধারণ মানুষের ভোগান্তি আসলে কতটা? ভোগান্তি চরমে, কারণ সড়কের যে অবস্থা তাতে ব্যক্তিগত গাড়ি ছাড়া, রিক্সা, এই ভ্যান, এগুলো ছাড়া কিন্তু আসলে কোনো রকম গণপরিবহন কিন্তু নেই। বিশেষ করে ডিজেল চালিত যে গণপরিবহন সেগুলো চোখে পড়ছে না। তবে লেগুনাগুলো তাদের আজকে অনেক বেশি যাত্রী হচ্ছে, কারণ সেই সুযোগটাই তারা নিচ্ছেন। তবে যে বিষয়টি যাত্রাবাড়িতে অনেকক্ষণ ধরে দেখছি সেটি হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছেন, আজকে চাকরির পরীক্ষা ছিল, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন অনুষদের বিভিন্ন জায়গার যে চাকরির পরীক্ষায় শেষ করে তারা যখন বাড়ির দিকে যাচ্ছিলেন বা গন্তব্যে যাচ্ছেন, তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সড়কে যানজট নেই, যেহেতু গণপরিবহন কম, সে কারণেই সড়কে যানজট স্বভাবতই কম রয়েছে। মানুষ বিপাকে পড়েছেন, দুর্ভোগে পড়েছেন। আর যারা বিভিন্ন প্রয়োজনে আজকে যারা ঢাকা ছাড়বেন, তাদের তো আসলে কোনো রকম কুল কিনারা তারা করতে পারছেন না, তারা উদ্বেগের মধ্যেই আছেন। তবে মাঝে মাঝে 2-1টি বাস, যেগুলো রিজার্ভ বাস আমরা দেখছি, সেই রিজার্ভ বাস কিন্তু যাত্রাবাড়ি মোড় দিয়ে কিন্তু আমরা যেতে দেখছি। তবে যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা বলছেন যে আসলে
যদি যান চলাচল বন্ধ থাকে তাদের আসলে কিন্তু তাদেরই ক্ষতি, কারণ তারা একদিকে ক্ষতি হচ্ছে যে তাদের যে আয় রোজগার সেটি কমে যাচ্ছে, কারণ কিছুদিন আগে করোনার সময় কিন্তু তারা অনেক বড় ধাক্কা খেয়েছেন, তাদের কিন্তু দীর্ঘদিন বসে থাকতে হয়েছে। এখন তারপর যদি যখন এই যে ধর্মঘট, সেই ধর্মঘটে তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে, তারা উদ্বেগের উৎকণ্ঠার মধ্যে আছে এবং তারা চাইছেন যে একটা সন্তোষজনক সমাধান, যাতে সমাধানের পথ হাঁটতেছেন। ধন্যবাদ আপনাকে নাজমুল। আমরা একটু যেতে চাই রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায়, সেখানে তাজনুর ইসলাম আছেন। তাজনুর, আকস্মিক ধর্মঘট নিশ্চয়ই মানুষজন ভোগান্তিতে পড়েছে, দূরপাল্লার মানুষ কিভাবে যাতায়াত করছেন? তবে দেখুন, সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু এই দূরপাল্লার মানুষের। কেননা আমি এই মুহূর্তে মিরপুরে আছি, মিরপুর থেকে একটু সামনেই মাজার রোড এবং গাবতলী, যেখানে কিনা বাংলাদেশের দেশের এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে মানুষগুলো যে যাতায়াত, সেটা কিন্তু এই এলাকা দিয়ে। আর অন্যান্য দিনে যদি বলি যে এই যে রূপনগর এলাকাতে আমি রয়েছি, এই রাস্তাটিতে কিন্তু অন্য দিনে যেই পরিমাণ গাড়ি বা বাস চলাফেরা করে, সেই পরিমাণ গাড়ি কিন্তু আজকে একেবারেই নেই। প্রথম ব্যাপার হলো যে পরিবহন ধর্মঘট, আরেকটি ব্যাপার হলো আজকে শুক্রবার। কিন্তু যে বিষয়টি দাঁড়াচ্ছে যে তেলের দাম বৃদ্ধির কারণে যেই ধর্মঘটটি চলছে, বাস এবং ট্রাক বন্ধ থাকার ফলে যারা কিনা বিভিন্ন গন্তব্যে যেতে চান, তাদের কিন্তু এই ভোগান্তির পরিমাণটা সবচেয়ে বেশি। কেননা তারা বলছেন যে ধর্মঘট আসলে কোনোভাবেই সাধারণ মানুষের পক্ষে কখনোই যায়নি এবং কখনোই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধর্মঘট দেওয়া হয়নি। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানাচ্ছিলেন, তারা আসলে ক্ষোভ প্রকাশ করছিলেন। কেননা তারা সকালে বাসা থেকে বের হয়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু তারা গণপরিবহন আজকে পাননি, সেই হিসেবে তাদের অন্য বিকল্প বিভিন্ন মাধ্যমে, আপনি দেখতে পাচ্ছেন যে তারা রিক্সায় করে যাচ্ছেন, তারা সিএনজি করে যাচ্ছেন, কিংবা তারা লেগুনা করে যাচ্ছেন। তার ফলে যেটি হচ্ছে যে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তো এই বাড়তি ভাড়া গোনার যে বিষয়টি, সেটি অনেকের জন্য অনেক বেশি তিক্ত অভিজ্ঞতার কারণ। সেই বিষয়টি বারবার করে আমাদেরকে বলা হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে সরকার তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্তটি নিয়েছে, সেই সিদ্ধান্তের এক ধরনের প্রতিবাদ যেমন রয়েছে, কিন্তু তার প্রেক্ষিতে পরিবহন যে ধর্মঘট, সেটি আসলে সাধারণ মানুষের জন্য কতখানি যৌক্তিক বা কতখানি ভালো ফল বয়ে আনবে, সেই বিষয় নিয়ে একটি শঙ্কার জায়গা বা সেই বিষয়টি নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির ব্যাপারটি আসলে দিনভর চলছেই। সাধারণ মানুষ যেমনটি বলছেন যে একটি সুনির্দিষ্ট সমাধান কিংবা একটি ভালো সমাধান, যেই সমাধান হলে কিনা মানুষের এই দুর্ভোগের পরিমাণটা দিন শেষে কমে যাবে। টুম্পা, ধন্যবাদ আপনাকে তাজনুর। আমরা সহকর্মীদের কাছ থেকে জানছিলাম ধর্মঘটের খবর। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালের ব্রিফিংয়ে মালিক শ্রমিকদের প্রতি এই আহ্বান জানান তিনি। বলেন, 7 নভেম্বর রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। পরিবহন মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহন ধর্মঘটে যে ডাক দিয়েছেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে লুটপাট করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে, পরিবহন ধর্মঘটে বেড়েছে দুর্দশা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। দ্রব্যমূল্য বাড়ার পেছনে রাষ্ট্রীয় তহবিল লুটপাটের ইতিহাস আছে। আমির খসরু বলেন, আওয়ামী লীগ বারবার ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে, এই সরকারের সাথে বিএনপি আলোচনায় যাবে না। আজকে দেখলাম একটা বাস নাই, একটা ট্রাক নাই, ট্যাক্সি নাই, কিছু নাই, লোকজনের কষ্টের শেষ সীমায় পৌঁছে গেছে এবং দ্রব্যমূল্য বাড়ানোর সাথে একটি স্বৈরাচারী সরকার সরাসরি সংযোগ থাকাটাই স্বাভাবিক। যাদের দায়িত্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, তারাই লুটপাট করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের মুজিব অ্যান্ড ইন্ট্রোডাকশন বইয়ের প্রকাশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে সকল ক্ষেত্রে জাতির পিতার অবদান মুছে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি। এখন এই বইয়ের মাধ্যমে সকল ইতিহাস তুলে ধরা হবে। ইতিহাসকে বিকৃত করার আর কোনো সুযোগ নেই বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, বইটি পাঠের মাধ্যমে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। আমার আপনার নাম হিস্ট্রি থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। ভাষা আন্দোলনে ওনার যে কোনো অবদান আছে বা স্বাধীনতা আন্দোলনে ওনার যে কোনো অবদান আছে, সেটা ইতিহাসে নাই।
একজন মেজর কোন ড্রাইভার উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। এই বই থেকে পুরো ইতিহাসটা পাওয়া যাবে, আমি এটা পাবলিশ করব। রাজধানীর সোয়ারীঘাটে ভয়াবহ আগুনের প্রাণ গেল 5 জনের, আহত হয়েছেন 2 জন। পুড়ে গেছে গনি মিয়ার হাটসহ রুমানা রাবার ইন্ডাস্ট্রিজ নামের একটি জুতার কারখানা। এই কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে এই আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। রাজধানীর সোয়ারীঘাটের গনিমিয়ার হাট এলাকার জুতা তৈরির কারখানা রুমানা ইন্ডাস্ট্রিজে হঠাৎ আগুন। বৃহস্পতিবার রাত 1:15টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে একে একে যোগ দেয় 8টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দৌড়ে আসছি, আসে তখন মানুষ কম ছিল, মানে কেউ ডরে আগে বাড়ে নাই তারের লেগা, যদি তার ছিঁড়া মাথায় পড়ে আর আগুন ধরতে আছে। ধরার পর এক সময় যে পলিথিন ধরে গেছে, পদ্মা উপরে যে পদ্মা ছিল, পদ্মা ধরার পর এখানে একটা মাংসের দোকান আছে, মাংসের দোকানে কিছু চুবড়ি আছে, ওইখান থেকে দইরা এই কারখানায় আগুনটা পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন 5 জন, আহত হয়েছেন আরও 2 জন। এই লোকগুলো আসলে নিম্ন আয়ের লোক, যারা ফ্যাক্টরিতে কাজ করে এবং রাতের বেলা ফ্যাক্টরিতে অবস্থান করে। তারা এক জায়গায় ছিল এবং তারা শ্বাসরোধ হয়ে মারা গেছে। দ্রুত হস্তক্ষেপ করার কারণে আশেপাশে অনেক বাসাবাড়ি, দোকানপাট, এখানে 3 তলা টিনের ঘরও আছে, ওগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ। এরপরে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরে বুঝতে পারবো যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে। সবকিছুই তদন্তের একটা বিষয় আছে, সবকিছুর একটা প্রসিডিওর আছে, প্রসিডিওর অনুযায়ী বিধি মোতাবেক সকল কিছুরই ব্যবস্থা হবে। অগ্নিকাণ্ডের পর থেকে পলাতক জুতা তৈরির কারখানার মালিক হাজী রফিক। চকবাজার, সোয়ারীঘাট কিংবা পুরান ঢাকার এই অঞ্চলগুলোতে অগ্নিকাণ্ড এখন যেন নিয়মিত ঘটনা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ব্যক্তিগত সর্বোচ্চ সতর্কতা এবং সঠিক সময়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া গেলেই এই ধরনের দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের 5 দিন পর হাতের কবজি ও গোড়ালি বিচ্ছিন্ন এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উপজেলার কালাইয়া গ্রামের একটি সুপারি বাগান থেকে লাবণী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় 31 অক্টোবর খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। তাকে খুঁজে না পেয়ে সাধারণ ডায়েরি করে মা। 5 দিন পর হাতের কবজি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। স্থানীয় একটি মাদ্রাসার 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল লাবণী। সিরাজগঞ্জের রায়গঞ্জে নলকা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী আবু বকর সিদ্দিক। তিনি বলেন, নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাবার পর কেউ আগুন দিয়েছে। এতে সামিয়ানা, কিছু প্লাস্টিকের চেয়ার ও অফিসের সামনে থাকা নৌকার প্রতিকৃতি পুড়ে যায়। এদিকে মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সহিংসতা, বাড়িঘরে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে আলীনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন সর্দার। সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নৌকার প্রার্থী শাহিদ পারভেজের লোকজন সম্প্রতি তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িঘরে হামলা চালায়। অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তার। নরসিংদীতে নির্বাচন পূর্ব সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তবে এখনও মামলা হয়নি। ঘটনার পর থেকে আলোকবালী ইউনিয়নের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায় 11 নভেম্বর ইউপি নির্বাচন কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থী রিপন মোল্লার সাথে প্রতিদ্বন্দ্বী আবু খায়েরের বিরোধ চলছিল। এরই জের ধরে নেকজানপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে 2 প্রার্থী সমর্থকরা সংঘাতে জড়ায়। গোলাগুলিতে নিহত হন 3 জন। এর আগেও একই এলাকায় নির্বাচন ঘিরে সংঘর্ষ হয়। জ্বালানি তেলের দামের সাথে ভাড়া সমন্বয় করার দাবি জানিয়েছেন পরিবহন মালিক সমিতির সভাপতি। বিকেলে এক সম্মেলনে এই দাবি জানান তিনি। আমাদের বক্তব্য থাকবে, সারা দেশে পরিবহন মালিকদের এই যে যৌক্তিক দাবি, তেলের দামের সাথে ভাড়া সমন্বয় করে এই সমস্যা যেন সমাধান করে। সমাধান দেওয়ার মালিক তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিআরটি। ওনারা তো রোববারে মিটিং আহ্বান করছে। ওনারা যদি তার আগে করতো, আমরা তো রাজি আছি, আমরা তো তৈরি আছি বসার জন্য, আলোচনা করার জন্য। দিনে কিংবা রাতে সব সময়ে অবৈধভাবে রাস্তায় পার্কিং করা থাকছে গাড়ি। পুরো রাজধানীর সাধারণ চিত্র এটি।
বিভিন্ন জায়গায় গড়ে ওঠা এইসব পার্কিং ঘিরে চলে চাঁদাবাজি। বারবার উদ্যোগ নেওয়া হলেও দেখা মেলে না সমাধানের। তবে সিটি কর্পোরেশন বলছে অবৈধ সব পার্কিং বন্ধে অচিরেই নেওয়া হবে কঠোর উদ্যোগ। রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশের রাস্তা এটি। দিনের বেলাতেই বিভিন্ন যানবাহনের ঠাসা থাকে রাস্তার প্রায় পুরোটা। রাতে এর সংখ্যা বেড়ে হয় কয়েক গুণ, যার ফলে এই এলাকা দিয়ে স্বাভাবিক চলাফেরায় অসুবিধা হয় আশেপাশের মানুষের। বিভিন্নভাবে রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা করে থাকে, যার কারণে আমাদের সকলেরই খুব অসুবিধা হচ্ছে। শুধু দিনেই নয়, রাতের বেলা বিভিন্ন সড়কে পার্কিং করার প্রবণতা বাড়ে। নর্থ সাউথ রোড, তেজগাঁও, আজিমপুর ও মিরপুর 14 নম্বর সহ বিভিন্ন রাস্তার প্রায় অর্ধেক ঠাসা থাকে গাড়িতে। অবৈধভাবে রাখা এসব গাড়ি থেকে আবার আদায় করা হয় মোটা অঙ্কের চাঁদা। জানা গেছে, কুড়িল ফ্লাইওভারের নিচের স্ট্যান্ড থেকে প্রতি মাসে প্রায় 10 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। জিপি দিতে হয় 100 টাকা গাড়ি চালানোর জন্য। দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। ট্রান্সপোর্টের যে কোনো সার্ভিস এটা ট্রাফিকদেরকে দিতে হবে। নিয়ম না, কিন্তু উপায়, আমাদের উপায় নাই, কোথায় রাখবো আমরা? এই কাউসার টাকাটা উত্তোলন করে দিন শেষে টোটাল টাকাটা নিয়ে জমা দেয় মোস্তফা কামাল, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসমত মিয়ার কাছে। আদায় করা টাকা ধাপে ধাপে চলে যায় স্থানীয় প্রভাবশালী আর প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে। অভিযুক্ত একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদা আদায়ের সাথে সংশ্লিষ্টতা এড়িয়ে যেতে পারেননি। আমি তো সবারই দেখতে পাই, রাজনীতি করি যখন। দীর্ঘদিন ধরে থাকা কুড়িলের এই অবৈধ স্ট্যান্ড সরাতে ব্যর্থতার দায় ট্রাফিক পুলিশের উপর চাপাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। যদিও কাউন্সিলরের বক্তব্য মানতে নারাজ কুড়িলের ট্রাফিক পরিদর্শক। এই গাড়িগুলো ঢাকা শহরের ভিতরে ঢুকে কেমনে? ট্রাফিকের এত অভিজ্ঞ লোক থাকার পরও লোকের সাথে মারামারি করতে যাবো না। আপনার বিচ্ছিন্নভাবে রাস্তাঘাটে পার্কিং করে আইনগত ব্যবস্থা নেই। রাজধানীর যানজট নিরসনে অবৈধভাবে গড়ে ওঠা এসব পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এগুলো থাকবে না। আমরা ইতিমধ্যে সেখানে বলে দিয়েছি। এরপরেও যদি কেউ সেখানে রাখার দৃষ্টতা দেখায়, আমরা মোবাইল কোড করে গ্রহণযোগ্য সমাধান আমরা বের করে দেব। রাস্তা সংস্কার করা হয়, বাড়ানো হয় রাস্তার পরিধি, কিন্তু 4 লেন রাস্তার 2 লেন জুড়েই দিনে রাতে সবসময় রাখা থাকে গাড়ি, যার ফলাফল হিসেবে যানজট থেকেই যায়। সমাধান কোথায় তা এখনও জানে না নগরবাসী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আর এই ছিল যমুনা নিউজ